এছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ যে তদন্তকারী সংস্থার লোকেরা তদন্ত করছিল, তারা পরিষ্কার বলেছিল লিস্ট অ্যান্ড বাউন্স এর বিবৃতি। তাহলে তো অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে বাইরে রাখার কোনো কারণ নেই। আমি রাষ্ট্রপতি শাসন করে তো উনাকে আউট করে দিতে পারে। তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ কেন করছেন? তো সেটা উনি সহ্য করতে পারছেন না, ফলে ভুলভাল। স্যার, আমাদের রাজ্যে এসআইআর হয়েছে এবং খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে 58 লাখ নাম প্রায় বাদ গেছে। কিন্তু গতকাল একটি সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন এই 58 লক্ষ নাম নাকি এআই এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যিনি পদে বসে আছেন, তিনি সত্যি কথা, সঠিক কথা খুব কম সময় বলেন। বেশিরভাগ ক্ষেত্রে একদম শুরু থেকে, এখন থেকে না, মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে উনি মিথ্যে কথা বলেন, বেঠিক কথা বলেন, এবং তার জন্য তার কোনো অনুশোচনা। আমি দু একটা উদাহরণ দিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা। দেখুন, 80-র দশকে তিনি ডক্টর মমতা ব্যানার্জি লিখতে শুরু করেন। সরকারি দপ্তরে তার কার্ড বা লেখা চিঠি এখনো পাওয়া যায়। যখন লোকে তাকে জিজ্ঞেস করলো যে আপনি ডক্টরটা কোথায় থেকে করেছেন, উনি বললেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে করেছি। খোঁজ নিয়ে দেখা গেল ইস্ট জর্জিয়া বলে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি নেই। অর্থাৎ তিনি ডক্টরেট করেননি, কিন্তু ডক্টরেট লিখতে শুরু করেছেন, মানে সরকারি দপ্তরে চিঠি পাঠাচ্ছেন ডক্টরেট। এটা তারপরে দেখুন, আমরা রবীন্দ্রনাথ মারা গেছেন কত, 1941 সালে। তার 6-7 বছর পরে গান্ধীজি যখন অবসর করছেন, উনি রবীন্দ্রনাথকে জীবন্ত করে তাকে দিয়ে গান্ধীজিকে ফলে দাস। দেখুন, রামমোহন মারা গিয়েছেন আরো অনেক আগে, 1833 খ্রিস্টাব্দে। আর আমাদের রাজ্যের বিধানসভা হয়েছে 1950 খ্রিস্টাব্দে। তো তিনি রামমোহন রায়কে দিয়ে সেই বিধানসভায় সতীদাহ আইন পাস করিয়েছেন। দেখুন, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার এবং কিটস তিনজনে একসঙ্গে তো দূরের কথা, দুজনে কখনো একসঙ্গে দুনিয়াতে জীবিত ছিলেন না, কিন্তু তিনি ওনাদেরকে সাহিত্য আলোচনায় বসিয়ে দিয়েছেন তিনজনকে একসঙ্গে। এসপ্ল্যানেডে মিটিং করতে গিয়ে ডহর বাবুদের বংশধরকে তার সঙ্গে দেখা করতে বলছে। ওনার ধারণাই নেই যে ডহর কোনো ব্যক্তির নাম নয়, সিধু কানুর মতো। এটা স্থান নাম, রাস্তার নাম, সড়ক। এবং তার জন্য ওনার সামান্যতম অনুশোচনা নেই। যে করোনার সময় বলে শ্রমিক স্পেশালের নামে করোনা এক্সপ্রেস পাঠাচ্ছ, বলার পরেই টিভি চ্যানেল পাশাপাশি দেখাচ্ছে, উনি বলছেন করোনা এক্সপ্রেস, তা বলছেন আমি তো বলিনি, লোকে বলছে। তো উনি এরকম কথা হামেশাই বলেন, এবং আমার ধারণা ইচ্ছাকৃতভাবে বলেন, যাতে এগুলো নিয়ে আলোচনা হয়, উনার যে ব্যর্থতা সেগুলো নিয়ে আলোচনা না হয়, উনার যে দুর্নীতি সেটা নিয়ে আলোচনা না হয়। তো এখানে এসআইআর এর ক্ষেত্রে তৃণমূল তো প্রথম থেকে একদম যাতে এসআইআরটা না হয়, ওই বুথে বুথে 100-150 করে মরা মানুষের নাম থাকে, অস্তিত্বহীন লোকের নাম থাকে, নাগরিকত্বহীন লোকের নাম থাকে, একই লোকের নাম, আপনার উদাহরণ দেখেছেন যে এক জায়গায় 2 জায়গায় নয়, 40 জায়গায় থাকে, তারা যাতে বারবার ভোট দিতে পারে, এইটা উনি চান। এবং আপনারা দেখেছেন যে উনি যে কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান, যে বুথে ভোট দেন, সেখানে 127 জন মরা মানুষের নাম বাদ গিয়েছে, এবং ওনার যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে 40-45 হাজার লোকের নাম বাদ গিয়েছে। তো এই যে বাদ যাচ্ছে নাম, এইগুলোতেই তো যে গুন্ডা মস্তানরা এসে রিগিং করেন। তো উনার যখন রিগিং করাতে অসুবিধা হবে মনে করছেন, যে অন্তত ভোটের সংখ্যা কমে যাবে, তখন উনি ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এবং উল্টোপাল্টা বলছেন, এবং ওনার কথা এখন দেখবেন যে উনি প্রচন্ড ভয় পেয়েছেন হেরে যাওয়ার, ক্ষমতায় থেকে চলে যাওয়ার ভয় পেয়েছেন। তো সেটা উনি সহ্য করতে পারছেন না, ফলে ভুলভাল বলছেন। একাধিক জায়গায় দেখা যাচ্ছে শুনানি কেন্দ্রে তৃণমূলের যারা BLA 2 রয়েছে তারা ঢুকে পড়ছে, যেটা নির্বাচন কমিশন বারণ করেছিল। আর এদিকে চুঁচুড়ার বিধায়ক অসিত বাবু তিনি বলছেন যে BLA 2 কে না ঢুকতে দিলে তৃণমূলের, তাহলে আমি শুনানি করব না। শুনানি বন্ধ রয়েছে সেখানে রীতিমতো।
এটা তো বেআইনি কথা। কে ঢুকবে না ঢুকবে নির্বাচন কমিশন শুনানি করছে। সে নির্বাচন কমিশন ঠিক করবে। তো নির্বাচন কমিশন যা বলবে সেটা যদি না মানে তাহলে তো সেটা চলতে পারে না। নির্বাচন কমিশনের সংবিধানে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমি আরেকটা কথা বলছি যে ধরুন কোনো আসামি, সে মার্ডার কেসে হোক ডাকাতি কেসে হোক, তাকে আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয়। তো এটা আইনে বলা আছে যে তাকে আইনজীবীর সঙ্গে যে তিনি যদি দেখা করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন আইনজীবী তার সঙ্গে একথা কোথাও বলা নেই। তো যখন একজন নির্দিষ্ট ব্যক্তিকে নির্বাচন কমিশন জিজ্ঞাসাবাদ করবে তখন আইনজীবীদের যেখানে সবসময় থাকবে এরকম কথা নাই, কোর্টও অর্ডার দিলে সেটা বলে দেয়। তো তাহলে তাদেরকে থাকতে দিতে হবে। কারণ দেখুন, প্রথম থেকে এই নির্বাচন কমিশনের সিওর যে দপ্তর আছে সেখানে বলুন আর অন্য যে কোনো জায়গায় বলুন, তারা বিএলও বা বিএলএদের সংগঠনের নাম করে যেসব গুন্ডা বদমাশি করছেন এবং রাজ্যের পুলিশের লোকেরা যেভাবে তাদেরকে সমর্থন করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না, যারা অবজারভার আছে তাদের উপরে আক্রমণ করছেন, এটা তো বোঝা যাচ্ছে যে রাজ্যের শাসক দলের লোকেরা ভোটার তালিকা থেকে অবৈধ ভোটারদের নাম বাদ যাক এটা ওনারা চাইছেন না। বিশেষ করে এই এসআইআর শুরু হওয়ার পর নাগরিকত্বহীন লোকেরা যেরকম ধরা পড়েছেন, অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছেন, তাতে তারা আতঙ্কিত হয়ে পড়েছে এবং যে কোনোভাবে যতটা আটকানো যায় সেই চেষ্টা করছে। তো নির্বাচন কমিশন যদি এটা ছেড়ে দেয় তাহলে তো সত্যিকারের সংশোধন হবে না। ওই মরা মানুষদের নাম থেকে যাবে, অস্তিত্বহীন লোকদের নাম থেকে যাবে, নাগরিকত্বহীন লোকদের নাম থেকে যাবে, এক লোকের একাধিক জায়গায় নাম আছে সেরকম লোক থেকে যাবে। তারা সেটাই চাইছে। কিছুদিন আগে, দুদিন আগের ঘটনা, সি মুরগান, যাকে কেন্দ্র থেকে পাঠানো হয়েছিল অবজারভার হিসেবে আমাদের রাজ্যে, তার গাড়িতে বিক্ষোভ দেখানো হয়েছে। এর আগেও দেখা গেছে একাধিকবার যারা মাইক্রো অবজারভার হিসেবে আসছে বা অবজারভার হিসেবে আসছে তাদের ঘিরে বিক্ষোভ তৈরি হচ্ছে। আদতেই কি এসআইআরটা সম্পূর্ণ নির্ভুলভাবে সম্ভব? না, এরকম করলে তো সম্ভব নয়। আমি বলছি তারা সম্ভব হোক চাইছেন না তো। মরা মানুষ তো তাদেরকে ভোট দেয়, অস্তিত্বহীন লোকেরা তাদেরকে ভোট দেয়, নাগরিকত্বহীন লোকেরা তাদেরকে ভোট দেয়। এক জায়গায় যদি 44 জায়গায় নাম আছে একজন লোকের, তাদেরকে ভোট দেয়। তো সেইগুলো বাদ গেলে তো তাদের অসুবিধা হবে। তো তারা এটা কেন করতে দেবে? তারা তো ক্ষমতায় থাকতে চায়। তারা গণতন্ত্রের কথা মুখে বলে, তারা এসব নীতি কথা মুখে বলে, সততার কথা মুখে বলে। তো তারা তো সৎ লোক নন। যেরকম অসৎ লোক সে তো পার্থ চ্যাটার্জি এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়োগের দুর্নীতিতে আপনারা দেখেছেন, আপনারা রেশনের দুর্নীতি দেখেছেন, ওই অনুব্রত মণ্ডলের গরু পাচারে দেখেছেন, আর ভাইপো এবং অন্যদের কয়লা পাচারে দেখেছেন। তো তারা এইরকম সৎ, তো তারা সেরকম সৎভাবে কাজ করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে বাকি যে কটা রাজ্যে এসআইআর চলছে তার থেকে অনেক শতাংশ, মানে শতাংশের নিরিখে অনেকটা কম নাম বাদ যাচ্ছে আমাদের রাজ্যে। কিন্তু আমাদের রাজ্যতেই শুধুমাত্র মাইক্রো অবজারভার পাঠানো হচ্ছে, বাকি রাজ্যগুলোতে কেন পাঠানো হচ্ছে না প্রশ্ন তুলছেন। আপনার যদি কিছু লুকানোর না থাকে, অন্যায় কাজ কিছু করার না থাকে, তো মাইক্রো অবজারভার কেন? ও যত খুশি দেখ, তাতে আপনার অসুবিধা কোথায়? আপনি অন্যায় কিছু করছেন বলে আপনার অসুবিধা হচ্ছে। যদি 100টা অবজারভার দিয়ে দেয় তাহলে আপনার অসুবিধা কি? আপনি যদি কোনো অন্যায় কাজ না করেন, আপনি যদি চুরি না করেন, পুলিশ দেখে আপনার ভয় পাওয়ার কি আছে? কেন্দ্র থেকে যাদেরকে মাইক্রো অবজারভার হিসেবে পাঠানো হচ্ছে, মমতা ব্যানার্জি বলছেন তারা নাকি বিজেপির এজেন্ট। তাহলে বিএলও যারা ছিল তারা তো সরকারি, মানে রাজ্য সরকারের কর্মচারী ছিল। তারাও কি, মানে তাদেরকেও কি আমরা এরকম তৃণমূলের এজেন্ট দেখুন, আখ্যা দিতে পারি? তাদের ভাবার যথেষ্ট কারণ আছে। কারণ পুলিশকে তারা এমন দলদাসে করেছে, তারা তৃণমূলের এজেন্ট হিসেবে কাজ করেন, উনি জানেন। শুধু তাই নয়, আমাদের সরকারি নিয়ম অনুসারে কোনো সরকারি কর্মচারী, তার মধ্যে পুলিশরাও আছে, কোনো রাজনৈতিক দলের পক্ষে ভোট প্রচারের পর তাদের চাকরি থাকার কথা। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে ডিসি লেভেলের অফিসার, শুধু কনস্টেবল, সাব ইন্সপেক্টর, তারা প্রকাশ্য মিটিংয়ে একটা রাজনৈতিক দলকে জেতানোর কথা বলছেন, তারপর তারা ক্ষমতায় আছে। তো তার মানে কি, তাদের হয়ে পুলিশের লোক, প্রশাসনের লোক কিছু কাজ করছে। তো তারা ভাবতেই পারেন, ধরুন যে একজন চোর, সে সারা রাত চুরি করে এসে যাচ্ছে, একজন সাধু ধর্মকর্ম করে এসে স্নান করছে, তো কি ভাববে? বলে এবারটাও চুরি করে এসছে, চোর তো তাই ভাববে। তো এরা তো যেহেতু অন্যায় কাজ করছে, তো এরা ভাবছে যে ওরা অন্যায় কাজ করছে। অমিত শাহ,
তিনি কনফারেন্স থেকে বলেছেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ কে জমি দেয়নি বেড়াতার বসানোর জন্য। সেই প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলছেন, আমি যদি জমি না দিয়ে থাকি তাহলে কমরেডকে গিয়ে জিজ্ঞেস করুন যে ইসিএল এর জমিগুলো কোথা থেকে এলো, রানীগঞ্জকে কে জমি দিয়েছে, জামুরিয়া, বাঁকুড়া, বনগাঁ, পেট্রোপোল এগুলোতে কারা জমি দিয়েছে। বিএসএফ কে জমি দেওয়ার সাথে এই এ তো ইসিএল এর জমির কি সম্পর্ক? ভুল বকা, আমি তো বললাম বিভ্রান্ত করা। এমন কিছু কথা বলবেন যে আপনি ওইটা নিয়ে যে আপনার প্রশ্ন করছেন। উনি বলুন না যে বিএসকে জমি আমি সব দিয়ে দিয়েছি, যা জমি চেয়েছিল কোনোটা বাকি না, বলতে পারবেন না। অত ওনাকে বকতে হবে, লোককে ভুল বোঝাতে হবে, সাধারণ মানুষ তত বোঝে না। তো উনি এরকম বকে যাচ্ছে, আপনারা এটা নিয়ে আলোচনা করছেন। উনি জমি না দিয়ে বসে আছেন। উনি বলুন না যে আমার কাছে বিএসএফ এর জন্য বর্ডারে যে জমি চেয়েছিল সব জমি দিয়ে দিয়েছি, বলুন। আর না হলে বলুন যে হ্যাঁ আমি জমি দিইনি, কারণ ওখান থেকে ভোটাররা আমার আসে, ওখান থেকে যে স্মাগলিং হয়, আমার লোকেরা গরু পাচার করে, তাতে সুবিধা হয়। জমি দিয়ে দিলে কাটা তার হয়ে গেলে তো অসুবিধা হবে, আমি কেন দেবো, সেটা বলুন, কোনো একটা তো বলুন। উনি বলছেন শুধুমাত্র অনুপ্রবেশকারী কি বাংলাতেই রয়েছে, কাশ্মীরে নেই? তাহলে পেহেলগাঁও হলো কি করে, বা দিল্লির হামলা হলো কি করে? না, কে বলেছে যে কোথাও নেই? কেউ তো বলেনি। কাশ্মীরে যে অপারেশন হয়েছে সেখানকার লোকেরা বলেছে যে এখানে অনুপ্রবেশকারী নেই। আমি কাউকে তো বলতে শুনিনি, উনি যদি শুনে থাকে আলাদা। তো আপনার এখানে যে অনুপ্রবেশকারী ছিল সেটা তো গণমাধ্যমে খুব পরিষ্কারভাবে এসেছে। তারা বলছে যে কিভাবে এসেছে, কিভাবে ছিল, এবং তারা এদেশে নাগরিকরা ভোট দিয়েছে তাও বলছে। তো অস্বীকার করার উপায়টা কোথায়? তো উনি অস্বীকার করতে পারছেন না, সেই জন্য ভাট বকছেন যাতে আপনারা বিভ্রান্ত হন, ও সেই সব নিয়ে আলোচনা করেন। আর ওনার কাজ উনি চালিয়ে যান, অপরাধ চালিয়ে যান। বঙ্গ সফরে এসে অমিত শাহ উঠেছেন ইকো পার্কের তালকুটিরে, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা সৌজন্যতা দেখিয়েছি তাই আপনি তালকুটিরে থাকতে পারছেন, যদি অসৌজন্যতা দেখাতাম এক পাও বাইরে বেরোতে পারতেন না। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীকে এক ধরনের থ্রেট নয়? মুখ্যমন্ত্রী হয় কিছু আইন টাইন জানেন না, সেই জন্য ভুল বকছেন। আর না হলে জেনে শুনে শয়তানি করে ভুল বকছেন। আমাদের দেশে রাজ্য সরকারের ক্ষমতা বেশি না কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বেশি? এই পশ্চিমবঙ্গ রাজ্যটা দেশের মধ্যে পড়ে না দেশের বাইরে অন্য কোনো রাষ্ট্র এটা? তো কেন্দ্রীয় সরকার যদি মনে করে তিনি যা তাকে থাকতে জায়গা দেবেন না বা অন্যায় আচরণ করবেন, সংবিধান অনুসারে প্রশাসন চালাবেন না, রাষ্ট্রপতি শাসন করে তো ওনাকে আউট করে দিতে পারে। তো উনি বলছেন যে আমরা আউট করে দেবো। পশ্চিমবঙ্গে যদি উনি পুরোটা যেতেনও, তাতে প্রধানমন্ত্রীর নাম করে বলছেন আউট করে দেবো। তো উনি এটা পাগল ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। কারণ একটা রাজ্যের যদি ধরা যায় যে উনি আবার জিতলেন, আমার মুখ্যমন্ত্রী হলেন, তিনি প্রধানমন্ত্রীকে বের করবেন কি করে? একমাত্র পাগল ছাড়া এরকম কথা বলতে পারেন না, এবং উনি ক্ষমতা থেকে যাওয়ার ভয়ে মাথায় কিছু গন্ডগোল হয়েছে। মানে উনি যে এই ধরনের কথাগুলো বললেন, কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী চাইলে ওনার বিরুদ্ধে কি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে? অবশ্যই নিতে পারবেন। দেশটা সকলের, এখানে সকলের সব জায়গায় যাওয়ার থাকার অধিকার আছে। তো যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এ রাজ্যে আসতে পারবেন না কোন আইনে লেখা আছে? উনি কোন আইন অনুসারে সেটা করবেন? ওনার কোনো আইন নাই। বরং স্বরাষ্ট্রমন্ত্রীরা যদি দেখেন যে এখানকার শাসন সংবিধান অনুসারে চলছে না, রাষ্ট্রপতি শাসন করে ওনাকে আউট করে দিতে পারেন মুখ্যমন্ত্রীর পদ। কি ধরনের শাস্তি তাহলে ওনার, মানে এই ধরনের কথা বলার জন্য হবে? এটা তো ক্রিমিনাল ইন্টিমিডেশন, মামলা করলে ওনার বিরুদ্ধে পুলিশ তদন্ত করে ওনার সাজার ব্যবস্থা করা উচিত ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অর্ডার নিয়ে। একদম শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার দুর্নীতিতে উঠে এসেছে, লিপস অ্যান্ড বাউন্ডের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানি লন্ডারিং অ্যাক্টে ওনার নাম বারবার উঠে এসেছে, তা সত্ত্বেও উনি এখনো জেলের বাইরে। কালকে অমিত শাহকেও এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আপনার কি মনে হয় কেন ইডি বা সিবিআই তাকে গ্রেফতার করছে না? দেখুন, এটা বলা খুবই মুশকিল, কিন্তু আমার যেটা মনে হয় যে একটা সমঝোতা আছে, যাতে করে কংগ্রেস বা বাম পার্টিদের এখানে সঠিক অবাধ সুষ্ঠু নির্বাচন করলে কিছু সুবিধা হবে সেটা না হয়। তৃণমূল থাকলে আমার ধারণা অসুবিধা নেই যাদের, তারা চাইছে যে তৃণমূল থাকলে থাক, না থাক আমরা আসলে ঠিক আছে, না থাকলে তৃণমূলই থাক। এছাড়া অন্য কোনো কারণ নেই। কারণ যে তদন্তকারী সংস্থার লোকেরা তদন্ত করছিলেন তারা পরিষ্কার বলেছিল লিস্ট অ্যান্ড বাউন্ডসের
বিবৃতি দিয়ে যে কত বেআইনি কারবার তারা করেছে। তাহলে লিপস এন্ড বাউন্সের সেই কালীঘাটের কাকুর বস তো মালিক, তার বাবা, মা, স্ত্রী সকলে সেখানে আছে। তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে কেন তাদেরকে বিচারের জন্য পাঠানো হচ্ছে? একমাত্র কারণ হতে পারে যে তাদেরকে ছাড় দিয়ে রেখেছে। মানে তাহলে সিপিএম যে তত্ত্বটা দেয় যে বিজেপি তৃণমূলের কোথাও গিয়ে একটা সেটিং আছে, এটা কি মিলে যাচ্ছে? না হলে তো অভিষেক ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে বাইরে রাখার কোনো কারণ নেই। আমি উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জি কাছে চিঠি এসেছিল যে পার্থ চ্যাটার্জিরা, এবং সেটা আমি বলছি না, তৃণমূলের যে সাধারণ সম্পাদক ও মুখপাত্র তিনি চ্যানেলে বলেছেন, আমি চ্যানেলে নিজে শুনেছি যে পার্থ চ্যাটার্জি যেরকম টাকা আদায় করে চাকরি বিক্রি করছেন, এটা মমতার কাছেও খবর ছিল, চিঠিও এসেছিল তার কাছে। তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন তাহলে ব্যবস্থা নিতেন তো, ব্যবস্থা নেননি কেন? তারপরে অতিরিক্ত পদ সৃষ্টি করে হাইকোর্টে এফিডেভিট দেওয়া করিয়েছিলেন শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, তারপরে এসএসসির মাধ্যমে। যদি তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকবেন, টাকা নিয়ে চাকরি না দেবেন, তাহলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য ওনার এত দরদ কেন? যারা অযোগ্য চাকরি পাননি, বছর পর বছর রাস্তায় বসে আছেন, শীতে, গ্রীষ্মে, বর্ষায়, তাদের জন্য তো কোনো দরদ লুটছে না। তো তাহলে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, পার্টির মুখপাত্র বলছেন যুক্ত ছিলেন। তো তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা তো দূরের কথা, জিজ্ঞাসাবাদ কেন করছেন? একমাত্রই কারণ ছাড় দিয়ে রাখা ছাড়া অন্য কিছু হতে পারে না। অসংখ্য ধন্যবাদ। মানে হাইয়েস্ট সিকিউরিটি তো 3 দিনের বঙ্গ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা ব্যানার্জি বলছেন যে আমাদের সংস্কৃতি এটা নয়, আমরা না চাইলে আপনি বাইরে এক পাও রাখতে পারতেন না। বুঝলাম না। অমিত শাহর বঙ্গ সফর নিয়ে মমতা ব্যানার্জি বলছেন যে এটা আমাদের সংস্কৃতি নয়, আমরা যদি না চাইতাম আপনি বাইরে এক পাও রাখতে সংস্কৃতির পারতেন না। কথা মমতা ব্যানার্জি যত কম বলে ততই ভালো। ওনার সংস্কৃতি সম্পর্কে মানুষের একটা সম্যক জ্ঞান, অভিজ্ঞতা হয়ে গেছে। সুতরাং এই সমস্ত সংস্কৃতি, শিক্ষা, সংস্কৃতি এসব নিয়ে উনি যত কম কথা বলবেন ততই ভালো। যে 58 লক্ষ নাম বাদ গেছে এসআইআর এ, মমতা ব্যানার্জি আজ সভা থেকে বলেছেন পুরোটা নাকি এআই দিয়ে বাদ দেওয়া হয়েছে। আরে এআই, ডিআই, সিআই না যাক না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? ওনার তো মাসোহারা দেওয়া সমস্ত ভারত বিখ্যাত উকিল রয়েছে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাক না, মাসোহারা দিয়ে রাখা উকিলদের দিয়ে বলেন না। এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করার জন্য পাবলিকলি এটা বলে বেড়াচ্ছে কেন? সেটা হাইকোর্টে যাচ্ছে না কেন? সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে তো ইসি নয়। উনি বলছেন যে কমিশনের ভিতরে বিজেপির আইটি সেলের লোক বসে রয়েছে। যেমন আর কি ওই সর্বত্র আইপ্যাকের লোককে বসিয়ে রেখে দেয়, যেমন স্টেট ইলেকশন কমিশনের মধ্যে যেমন ওটাও যেমন একটা ওই তৃণমূলের একটা পার্টি অফিস গোছে, ওনার পছন্দের ডিজি, ওনার পছন্দের সিপি, ওনার পছন্দের চিফ সেক্রেটারি, এগুলো সময় উনি ভুলে যান। উনি করলেই সেগুলো সমস্ত ঠিক। আর সমালোচনা করেন উনি যার সম্বন্ধে, যাদের সম্বন্ধে যে বিষয় সমালোচনা করেন সেইগুলো উনি বেশি বেশি করে করেছেন বা করেন। গতকাল কেন্দ্র থেকে আসা যে অবজারভার সি মুরগান, তার গাড়িতে কি অসভ্যতা হলো! সি মুরুগান স্পেশাল অবজারভার ইসি দুবার হলো এই নিয়ে। এবং ওদের সমস্ত এই দুর্বৃত্তরা, ওদের সমস্ত পদাধিকারীরা, ওদের সমস্ত এমএলএরা যা করছে আর বলছে, মানে আর যেন কোথাও ভারতবর্ষে আর যেন কোথাও এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হয়নি আর হচ্ছে না। বাংলাতেও তো হয়েছে, সিপিএম এর সময়ও তো হয়েছে। এই অসভ্যতা তো কখনো দেখেনি বাংলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আরো যে রাজ্যগুলোতে এসআইআর চলছে সেখানে বাংলার তুলনায় অনেক বেশি নাম বাদ গেছে, তাহলে সেখানে কেন মাইক্রো অবজারভার পাঠানো হয়নি, শুধুমাত্র বাংলাতেই কেন পাঠানো হচ্ছে? বাংলায় যে অসভ্যতাগুলো করালো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং তৃণমূল, যা যা বাংলায় ঘটে গেল, বাংলায় নির্বাচনকে সামনে রেখে, নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে যা যা হয়েছে 13 সাল থেকে,
ত্রিস্তর পঞ্চায়েত হোক, পৌর নিগম হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, প্রতিটি নির্বাচনে যেভাবে যা হয়েছে তো তার তো কোনো তুলনা নেই। এত মানুষ, তৃণমূলের সময় যত মানুষ সাধারণ দিনে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে মৃত্যু হয়েছে, তৃণমূলও মারা গেছে প্রচুর। তৃণমূলকে খুন করেছে। এক। দুই হচ্ছে নির্বাচনে যত মানুষ রক্তাক্ত হয় বা খুন হয়, অভিষেক বলুক না, আর একটা প্রদেশ দেখাক না যে এই ঘটনা ঘটে সেখানে, বাংলার মতন, পশ্চিম বাংলার মতন। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত বাবু তিনি মানে এসআইআর এর শুনানি বন্ধ রেখেছেন, কারণ ওনার দাবি তৃণমূলের যে বিএলএ টুরা রয়েছে তাদেরকে শুনানি পর্বে রাখতে হবে। থাকলে সব বিএলএরাই থাকবে, তৃণমূলের বিএলএরা শুধু থাকবে। যদি সমস্ত দলের বিএলএরা রাখার ব্যাপার হয়, এখন দিস ইজ would be decided by the election commission. তো সুতরাং ইলেকশন কমিশন টু ডিসাইড। তো এখানে তো আমাদের কিছু বলার নেই, করারও নেই। ওদের যদি কোনো কিছু জিনিস অসুবিধা হয়, অপছন্দ হয়, কথায় কথায় যারা কোর্টে যায় তারা কেন যাচ্ছে না, আমার এটাই অবাক লাগছে। উনি বলছেন পাসপোর্ট আছে মানেই তিনি ইন্ডিয়ান সিটিজেন, কিন্তু স্যার এখন তো পাসপোর্টে জাল করা যায়। না, এত জাল বাংলায় হয়েছে, বাংলা থেকে ধরা তো কম পড়লো না। আর সবই হচ্ছে এই কলকাতা আর বাংলা, সে পাসপোর্ট জাল হোক, আধার কার্ড জাল হোক, তারপরে ওই ইলেকশনের মানে ভোটার কার্ড জাল হোক, তাহলে এগুলো যদি না হতো তাহলে হয়তো নানান দিক বিবেচনা করতে হতো না। তো সুতরাং এত জ্বালা যন্ত্রণা কেন? ওরা তো বলছে যে একটা বৈধ ভোটার বাদ গেলে চলবে না। বৈধ ভোটার বাদ দেওয়া তো উদ্দেশ্য নয় ইসি বা এসআইআর এর স্পিরিটও সেটা নয়, কিন্তু ওরা এর পাশাপাশি এই কথাটা কেন একবারও বলছে না যে একটা অবৈধ ভোটার, মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ডুপ্লিকেট বা ট্রিপ্লিকেট ভোটার বা অনুপ্রবেশকারীর নাম থাকবে না? মজা নাকি? ভোটার লিস্টে সব এসবের নামগুলো, এদের সব নাম থাকবে, আর বিকেল 3টের পর থেকে সেইগুলো সমস্ত ছাপ্পা চলবে বুথে বুথে, আর জনগণের ভোটে আমরা জিতেছি বলে মমতা ব্যানার্জি নবান্নে গিয়ে উল্লাস করবেন 14 তলায়। মমতা ব্যানার্জি বলছেন আমাকে যে বলা হয় আমি বর্ডারে মানে বেড়ার জালের জন্য জমি দিইনি, আমি জমি দিয়েছি বলেই তো আজকে রেল প্রকল্প, কয়লা প্রকল্প এগুলো না, উনি এগুলো বলছেন। 7 বার চিঠি দেওয়া হয়েছে কেন্দ্র সরকার থেকে এই ফেন্সিং এর জন্য। 3 বার গৃহ দপ্তরে, গৃহ মন্ত্রণালয়ের সচিব এসেছিলেন, পার্লামেন্টে কয়েকবার অমিত শাহজি বলেছেন। অসুবিধাটা কোথায়? উনি তো নিশ্চয়ই ভারতবাসী হিসেবে নিজে গর্ববোধ করেন, ভারতীয়ত্ব বোধ রয়েছে। এ তো দেশের যে ইন্টারনাল সিকিউরিটি অ্যাট স্টেক। এইভাবে যদি অনুপ্রবেশকারীদের আমরা আটকাতে ঠেকাতে না পারি এবং তাদের যদি আইডেন্টিফাই না করে তাদের যদি ফেরত পাঠাতে না পারি, তাহলে তো আমার দেশের, ভারতবর্ষের যে ইন্টারনাল সিকিউরিটি, আভ্যন্তরীণ যে নিরাপত্তা, দেশের যে সার্বভৌমত্ব, সভরেন্টি, তো সেটা তো বিপন্ন হয়ে যাবে। তো এইটা কেন বুঝতে চাইছে না মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস? গতকাল নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস হয়েছে। সাধারণ মানুষের দাবি যে সেখানে সাধারণ মানুষেরও জমি ছিল, জবরদস্তি সেই জমিগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। উনি অনেক কিছুই এরকম, উনি এবং ওনার লোকজন বা তৃণমূলের সব পদাধিকারীরা, দুর্বৃত্তরা এবং বিভিন্ন স্তরের তথাকথিত জনপ্রতিনিধিরা এই কাজই করে চলেছে। মন্দির বাজার এলাকায় এক বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে, সেই অভিযোগ উঠেছে। কিন্তু যারা করেছে তারা এখনো পুলিশ তাদেরকে ধরেনি। ধরবে না তো? যদি তৃণমূল আশ্রিত হয় দুর্বৃত্তরা, অসভ্যরা, এই বড় বড় কাজের সঙ্গে যুক্ত যারা, তারা, তাহলে পরে পুলিশের ক্ষমতা আছে নাকি? পুলিশের যদি মা, স্ত্রী আর 14 গোষ্ঠী তুলে গালাগাল দিচ্ছে, তারপরে পুলিশ তাকে পাহারা দিচ্ছে, স্যালুট করছে, স্যার বলছে,
আর সেই পুলিশের কাছ থেকে আশা করা যায় নাকি তৃণমূল আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে? শেষ দুটো প্রশ্ন। তিনি বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী যারা শ্রমিক রয়েছে তাদের মারধর করা প্রথম হচ্ছে। কথা হলো এটা ঠিক কথা নয়। এইখানে তাহলে বাঙালিদের এত খুন হলো কেন? এখানে বাঙালিদের ওপর হিন্দুদের ওপর এত অত্যাচার কেন, এত রক্তাক্ত কেন, এত বাঙালি খুন এই 15 বছরে হলো কেন? হরগোবিন্দ দাস বাঙালি ছিল না? চন্দন দাস বাঙালি ছিল না? কি করেছে মমতা ব্যানার্জি বা তার পুলিশ প্রশাসন? তামান্না বাঙালি ছিল না? আরজি করে অভয়া বাঙালি ছিল না? এই যে চতুর্দিকে এই যে এত আমার মা বোনেরা যে লাঞ্ছিত হলো, সে হাসকালি হোক, পার্ক স্ট্রিট হোক, দক্ষিণ কলকাতা ল কলেজ হোক, সন্দেশখালী হোক, আরো কত বলবো, তাহলে তারা বাঙালি নয়? তারা মা বোন নয়? এটা তো বাংলার মা বোনেরা আশা করেছিল যে বাংলার মুখ্যমন্ত্রী যখন মহিলা, তখন অন্তত মা বোনেদের অন্তত সম্মানহানি হবে না। বলছে বিজেপি এই রাজ্যে এলে সোনার বাংলা নয় ধ্বংসের বাংলা গড়বে। ধ্বংস যা করার উনি করে দিয়েছেন, সেই ধ্বংসস্তূপ থেকে গড়ে তোলার কাজ করবে, পুরনো ঐতিহ্যে ঋত গৌরব ফিরিয়ে আনার কাজ করবে বিজেপি। অসংখ্য ধন্যবাদ স্যার।